ডিয়ার স্টুডেন্ট, আমি বিকাশ বাউরি, বিকাশ ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় 13 এপ্রিল 2024 তারিখে যে কর্মসংস্থান পেপার বেরিয়েছে, সেই কর্মসংস্থান পেপারে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার যে নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে, সেই নমুনা প্রশ্নপত্রের গণিতের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো আজ আমরা করব। আগের ক্লাসে আমরা 26 থেকে 39 অবধি যে কোয়েশ্চান, সেই প্রশ্নগুলো করেছি। আজ আমরা তারপর থেকে 40 থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো আজ আমরা করব। তো চলো শুরু করি। তাহলে কি প্রশ্ন দেওয়া আছে 40-এর দাগে? 10 জন লোক একসঙ্গে একটি কাজ শুরু করে, কিছুদিন পর মানে কিছুদিন কাজ করার পর 10 জন লোক কিছুদিন কাজ করার পর 4 জন লোক কাজ ছেড়ে চলে গেল। ক্লিয়ার? ফলস্বরূপ কাজটি 40 দিনের বদলে 50 দিনে শেষ হলো। মানে যদি 10 জন কাজ করতো তাহলে কাজটি 40 দিনে শেষ হতো। কাজ শুরু হওয়ার কতদিন পর 4 জন লোক তাহলে চলে গিয়েছিল? এটা হচ্ছে আমার প্রশ্ন। তাহলে কি করব আমরা? তাহলে 10 জনে একটি কাজ 40 দিনে করে। 10 জনে যদি চলে না যেত তাহলে 10 জনে ওই কাজটা 40 দিনে তারা করতো। একটা কাজ 40 দিনে করে, একটা কাজ 40 দিনে করে সমগ্র অংশ মানে এক অংশ। ক্লিয়ার? 40 দিনে করে কাজটা, তার মানে কি সমগ্র কাজ সমান এক অংশ। তাহলে একজনে একটি কাজ 40 দিনে কত করবে? আরও কম, মানে 1/10 অংশ। একজনে একটি কাজ একদিনে কত করবে? আবার যদি আরও কমে, একজন লোক 40 দিনে যে কাজটা করবে, একজনা লোক একদিনে আরও কম, তার মানে 40 10 × 40 এত অংশ, মানে 1/400 অংশ। তাহলে একজন লোক একদিনে কত অংশ করছে? 1/400 অংশ। ক্লিয়ার? তাহলে কি বলছে? কিছুদিন পর 4 জন লোক কাজ ছেড়ে চলে গেল। তাহলে একজন লোক একদিনে 1/400 অংশ করে। আমি যদি ধরি x দিন পর 4 জন চলে গিয়েছিল, মানে x দিন অবধি 10 জন লোক কাজ করেছে। তাহলে একজন লোক যদি একদিনে 1/400 অংশ কাজ করে, তাহলে 10 জন লোক একদিনে কত অংশ কাজ করবে? একদিনে কত অংশ কাজ করবে? একদিনে করে কত অংশ? 10/400 অংশ। 10 জন লোক একদিনে 10/400 অংশ করে, কিন্তু 10 জন লোক কতদিন কাজ করেছে একসাথে? 10 জন লোক x দিন পর্যন্ত, x দিন পর 4 জন গেছে, তার মানে x দিন পর্যন্ত 10 জনই ছিল, সমান 10 × x/400 অংশ। তাহলে 10 জন লোক x দিনে কত অংশ করে? 10 × x/400 অংশ। ক্লিয়ার? তাহলে 10 জন লোক x দিনে এত অংশ করে, x দিন পর কতজন থাকছে? 4 জন চলে যাচ্ছে, মানে 6 জন। তাহলে 6 জন মিলে বাকি যে কাজটা করছে, x দিন অবধি যে কাজের অংশ আর 6 জন মিলে বাকি যে অংশ, সেই টোটাল অংশটাই তো এক অংশ, সমগ্র অংশ। তাহলে আমি কি দেখে নেব যে তাহলে 6 জন লোক কত করবে? আমি যদি লিখি তাহলে 6 জন লোক কাজ করে কত অংশ? যদি একজন লোক একদিনে এত অংশ করে, তাহলে 6 জন লোক কত অংশ কাজ করবে? না, কত অংশ কাজ করবে এই পার্টটা দেখতে হবে। একজন লোক একদিনে এত অংশ করে, তাহলে 6 জন লোক একদিনে কত অংশ করবে? 6/400 অংশ। 6/400 অংশ। এই 6 জন লোকের কত সময় লাগছে? না, 40 দিনে কাজটা শেষ হওয়ার কথা, সেটা 50 দিনে শেষ হলো। তাহলে 50 থেকে যে শেষ হলো, সে শেষটা কী জন্যে হলো? 4 জন চলে যাওয়ার পরে, কিছুদিন কাজ করার পর 4 জন চলে যাওয়ার পরে। তাহলে ওই যে কিছুদিন কাজ করেছে সেই সময়টা এই 50 থেকে আমি বাদ দিয়ে দেবো। তাহলে আমার 50 - x দিনে 6 জন লোকে 50 - x দিনে তাহলে কাজ করে কত? দিনে কাজ করে কত অংশ? কাজ করে 6
বাই 400 ইন্টু 50 মাইনাস এক্স অংশ। তাহলে এক্স দিন পর্যন্ত যে কাজের অংশ আর এক্স দিন বাদ যে কাজের অংশ, সেই সমগ্র অংশটাই তো আমার পুরো কাজটা, পুরো কাজ মানে এক অংশ। তাহলে আমি বলতে পারি 10x বাই 400 প্লাস 6 বাই 400 ইন্টু 50 মাইনাস এক্স সমান 1। তাহলে উভয়ের থেকে যদি আমি 1 বা আমি 10x বাই 400 প্লাস একে গুণ করে দিচ্ছি 5 × 30, 300 মাইনাস 6x বাই 400 সমান 1। তাহলে 400 লসাগু, যেহেতু হরে একই আছে এটা লসাগু, তাহলে উপরে যেগুলো থাকবে সেইটাই হয়ে যাবে। 300 মাইনাস 6x সমান 1। তাহলে 10x থেকে 6x গেলে 4x পড়ে থাকে, প্লাস 300 বাই 400 সমান 1। 1কে আমি ভগ্নাংশের আকারে লিখছি 1/1। তাহলে এর সাথে এটা গুণ, এর সাথে এটা গুণ, তাহলে 4x প্লাস 300 সমানে 400, এর সাথে এটা গুণ, এর সাথে গুণ, তাহলে 4x সমানে হচ্ছে 400 মাইনাস 300। তাহলে 4x সমান 100, x সমান 100/4। এটা কিছুর সাথে ফুটটা গুণে তাহলে দেখলে ভাগে হয়ে যাবে, 4 × 25 = 100। তাহলে x সমান 25 দিন। তাহলে কতদিন পরে 4 জন লোক চলে গিয়েছিল? 25 দিন পর। নেক্সট অঙ্ক কী বলেছে? নেক্সট অঙ্কে কুয়াশা ঢাকা চলমান একটা গাড়ি ঘন্টায় 3 কিমি গতিবেগে একই দিকে হেঁটে চলা এক ব্যক্তিকে অতিক্রম করে। একটা গাড়ি 3 কিলোমিটার গতিবেগে চলা একটা ব্যক্তির গতিবেগ হলো 3 কিমি/ঘন্টা। একই দিকে মানে যেদিকে গাড়িটা যাচ্ছে সেই দিকে যাচ্ছে, একই দিকে যাচ্ছে, একই দিকে। এটা যদি গাড়িটা হয়, এটা লো ব্যক্তিটা, একই দিকে। সে 4 মিনিট পর্যন্ত গাড়িটি দেখতে পেল ও গাড়িটি তার কাছ থেকে 100 মিটার পর্যন্ত দৃশ্যমান ছিল। 4 মিনিট গাড়িটা যে দেখতে পাচ্ছে, তার সেই সময়টা প্রথম থেকে গাড়িটা দেখার শেষ অবধি, যতক্ষণ অবধি সে দেখতে পাচ্ছে সেই সময়টা হলো 4 মিনিট, এবং দূরত্বটা হলো কত দূরত্ব পর্যন্ত? 100 মিটার দূরত্ব পর্যন্ত দৃশ্যমান ছিল। তাহলে গাড়িটির গতিবেগ কত? আমরা দূরত্ব সময়ের যদি অঙ্ক করি তাহলে তার ক্ষেত্রে আমার একটাই সূত্র, সেটাই কি? গতিবেগ সমান দূরত্ব বাই সময়। ক্লিয়ার? এই সূত্র ধরে কিন্তু আমি অঙ্ক করব, যে কোনো গতিবেগ দূরত্বের যে অঙ্ক, সময় দূরত্বের যে অঙ্ক, এই অঙ্ক করব। ঠিক আছে? কিন্তু কিছু কিছু জিনিস গতিবেগের জায়গায় কিছু আমি গতিবেগটাকে লিখব, কেমনভাবে যদি বলার চেষ্টা করছি। এই ক্ষেত্রে যেমন দুটো যদি চলমান কোনো কিছু হয়, তাহলে দুটো বস্তু বা দুটো গাড়ি হোক, মানুষ হোক, চলমান যদি কোনো দুটো বস্তু থাকে, তাহলে তাদের ক্ষেত্রে সবসময় আমি গতিবেগের ক্ষেত্রে লিখব আপেক্ষিক গতিবেগ, আপেক্ষিক গতি। কীরকম সেটা? যদি একই দিকে গতিশীল হয় তাহলে আমি আপেক্ষিক গতির ক্ষেত্রে কী লিখব? আপেক্ষিক গতির ক্ষেত্রে কী লিখব? গতিবেগ দুটোকে আমি কি করব? না বিয়োগ করে দেবো। গতিবেগগুলোকে কী করব? বিয়োগ করব। ক্লিয়ার? গতিবেগগুলোকে আমি বিয়োগ করব। আর যদি বিপরীত দিকে চলমান হয় তাহলে যোগ করব। একই দিকে গতি হলে আর বিপরীত দিকে গতি হলে কি করব? আমি যোগ করব। ক্লিয়ার? এটা কিন্তু মনে রাখতে হবে। আর দূরত্বের ক্ষেত্রে কি হবে? যদি তাদের দূরত্ব থাকে, সবসময় তাদের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য দুটো তাদের যোগ হয়ে যাবে। এখানে কি আছে? একটা গাড়ি চলছে, সেই গাড়িটা যেদিকে যাচ্ছে একটা ব্যক্তিও কিন্তু সেই দিকে যাচ্ছে। তাহলে ব্যক্তিটার একটা গতিবেগ আছে, গাড়িটার একটা গতিবেগ আছে। তাহলে এইখানে যে গতিবেগ, সেই গতিবেগের ক্ষেত্রে কী হবে? আপেক্ষিক গতিবেগ। তাহলে যেহেতু গাড়ি এবং ব্যক্তি দুজনে একই দিকে যাচ্ছে, তাহলে তাদের যে গতিবেগগুলো আমার বিয়োগ হয়ে যাবে। গাড়ির কিন্তু গতিবেগ দেওয়া নাই। তাহলে যদি ধরি গাড়িটির গতিবেগ x কিমি/ঘন্টা, তাহলে আমার এইখানে আপেক্ষিক গতিবেগ কত হবে? x - 3
কিমি পার ঘন্টা, এক্স এক্স মাইনাস 3 কিমি পার ঘন্টা, যেহেতু একই দিকে। ক্লিয়ার? দূরত্ব কি এখানে হবে, যেহেতু ব্যক্তিটি গাড়িটিকে 100 মিটার অবধি দেখতে পেল, তার মানে গাড়ি থেকে ব্যক্তিটির দূরত্ব হলো 100 মিটার, সেই সময়টা কত, 4 মিনিট। ক্লিয়ার? এইখানে একটা জিনিস দেখো, গতিবেগের ক্ষেত্রে যে আমার এককটা সেটা কিলোমিটার পার ঘন্টা দেওয়া আছে, আবার দূরত্বের ক্ষেত্রে দেওয়া আছে মিটার। তাহলে দুটোকে আমার একই এসে কিন্তু করতে হবে, হয় মিটারে করব বা কিলোমিটারে করব। তো কিলোমিটার পার ঘন্টা যদি কোনো কিছু দেওয়া থাকে, কিমিতে দেওয়া থাকে, গতিবেগকে আমি যদি কিলোমিটার পার ঘন্টা থেকে আমি মিটার পার সেকেন্ডে করি, তাহলে আমি 5-18 দিয়ে গুণ করব। কেন গুণ করব সেটাও বলে দিচ্ছি। তাহলে কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টা মানে কি, 1 কিমি মানে কি 1000 মিটার, 1 ঘন্টা মানে কি 3600 সেকেন্ড। এদেরকে যদি আমি লঘিষ্ঠ রূপে প্রকাশ করি, তাহলে 2 কাটা গেল, তাহলে 10/36, 2 দিয়ে কাটলে 5 2 10, 18 2 36 মিটার পার সেকেন্ড। তাহলে কিমি পার ঘন্টা সমানেই 5-18 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এই জন্যেই কোনো যদি গতিবেগ কিলোমিটার পার ঘন্টায় থাকে, তাকে আমি যদি মিটার পার সেকেন্ডে করতে চাই, তাহলে আমি কি করব, 5-18 দিয়ে গুণ করে দেব। কি করব, 5-18 দিয়ে গুণ করে নেব। তাহলে আমি সূত্রতে বসাবো, তাহলে গতিবেগ কত, x-3 ইন্টু 5-18, তাহলে এটা কি হয়ে গেল, মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? সমান দূরত্ব বাই সময়, দূরত্ব কত, 100 মিটার, দূরত্ব কত আমার 100 মিটার, তাহলে 100 লিখলাম। সময় কত আছে, 4 মিনিট, তাহলে মিনিটটাকে সেকেন্ডে করবো, তাহলে 4 মিনিট মানে 4 ইন্টু 60 সেকেন্ড, তাহলে মিনিটকে 60 দিয়ে গুণ করলে কি হবে, সেকেন্ডে প্রকাশ হয়ে যাবে। তাহলে দূরত্ব বাই সময়টাকে আমি করলাম মিনিট পার সেকেন্ডে, দূরত্ব বাই মানে মিনিটটাকে করলাম সেকেন্ডে করে নিলাম। তাহলে এরপর যদি আমি এটাকে কাটাকুটি বা কোনো কিছু করি, যদি আমি সমাধান করি, তাহলে কি হবে সেটা আমি দেখব। ক্লিয়ার? ক্লিয়ার? কিন্তু গতিবেগটাকে যদি আমার, এটাকে আমি কি করলাম, তোমরা এইভাবে করতে পারো, এটাকে আমি কি করলাম, আচ্ছা এটাই করে নিই, তারপর পরে বলে দিচ্ছি। এটাকে সমাধান করব, আমি কি করব, সমাধান করব। তাহলে সমাধান করি, যদি আমি এটাকে কাটাকুটি করি, তাহলে কি হবে, 2 9 2 18, 2 2 2 4, 3 3 9, 3 20 60, 20 দিয়ে 5 20 100। তাহলে কি পড়ে থাকছে, x-3 ইন্টু 5/3 সমানে 5/2। ক্লিয়ার? তাহলে আমি গুণ করব, 5x - 15/3 সমান 5/2, তাহলে বা 5 2 10x - 30 সমানে 3 5 15, বা 10x সমান 15 প্লাস 30, 10x সমান 45, x সমান 45/10 সমানে 4.5। তাহলে এক্স সমান আমরা কী ধরেছিলাম, এক্সটা কী ধরেছিলাম, গতিবেগ। তাহলে এক্সটা কত, 4.5 কিমি পার ঘন্টা। তাহলে গতিবেগটা কত, গতিবেগটা হলো, গাড়িটির গতিবেগ 4.5 মানে 4.5 কিমি পার ঘন্টা, ঘন্টায় 4.5 কিমি। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। তাহলে 42-এর অঙ্কটা কি বলেছে, এক পুলিশ 100 মিটার দূরে এক চোরকে দেখতে পেল। যখন পুলিশ ধাওয়া শুরু করলো, চোরটিও সেই মুহূর্তে দৌড়ানো শুরু করলো। চোরের গতিবেগ 8 কিমি পার ঘন্টা হলেও ও পুলিশের গতিবেগ 10 কিমি পার ঘন্টা হলে চোরটি ধরা পড়ার আগে কত মিটার দৌড়তে পারবে? খুব ইন্টারেস্টিং অঙ্ক। ধরো এখানে পুলিশ, এখানে আমার চোর, তাহলে তাদের মধ্যে দূরত্ব কত আমার 100 মিটার। তাহলে পুলিশটা ধরো, এই পুলিশটি এর গতিবেগটা হলো কত, 10 কিমি পার ঘন্টা, এর কত 8 কিমি পার ঘন্টা দেওয়া আছে, যেটা 10 কিমি পার ঘন্টা। তাহলে যেহেতু পুলিশটি চোরটিকে ধাওয়া করছে, তাহলে পুলিশের এখানে আমরা কী বার করব, আপেক্ষিক গতিবেগ, আপেক্ষিক গতিবেগ। ক্লিয়ার? চোরটি
আর পুলিশের মধ্যে প্রাথমিক যে দূরত্ব সেটা হলো 100 মিটার। 100 মিটার। তাহলে আমার প্রাথমিক যে গতিবেগ তাদের সাপেক্ষে আমি যদি আপেক্ষিক পুলিশের গতিবেগ বার করি, সেই আপেক্ষিক গতিবেগে পুলিশ 100 যে মিটার দূরত্ব, প্রাথমিক যে দূরত্ব 100 মিটার, সেই দূরত্বটা অতিক্রম করতে পুলিশের কত সময় লাগবে? কারণ পুলিশ যে মুহূর্তে দৌড়তে শুরু করেছে সাথে সাথে কিন্তু চোরও দৌড়তে শুরু করেছে। তাহলে পুলিশ এইখান থেকে চোরের এই 100 মিটার দূরত্ব অবধি দৌড়তে যে সময় লাগবে, সেই সময়ে তো চোর আরও কিছুটা এগিয়ে যাবে কি না? তাহলে ওই সময়ে চোর আরও কিছুটা এগিয়ে যাবে। তাহলে ওই যে টোটাল যে সময়, পুলিশের যে টোটাল ওই যে সময়টা, সেই সময়টা কত? প্রথমে যেটা 100, আমরা প্রথমে কী বার করব? 100 মিটার যে দূরত্ব তাদের মধ্যে আছে, সেই দূরত্ব অতিক্রম করতে পুলিশের কত সময় লাগছে। তাহলে প্রথমে আমি কী বার করব? পুলিশের কি আপেক্ষিক গতিবেগ। আমরা বলেছি সবসময় গতিবেগ, আপেক্ষিক গতিবেগ যদি দুটো একই দিকে হয় তাহলে আমরা বিয়োগ করব। তাহলে 10 - 8 কিমি পার ঘন্টা, মানে 2 কিমি পার ঘন্টা। ক্লিয়ার? এই 2 কিমি পার ঘন্টাতে 100 মিটার অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে পুলিশের এই 100 মিটার অতিক্রম করতে সময় লাগবে কত? আমরা জানি গতিবেগ সমান দূরত্ব বাই সময়। গতিবেগ সমান দূরত্ব বাই সময়। তাহলে এত মিটার আমি সময় বের করছি, আমি এখানে গ্রাফে দেখিয়ে দিচ্ছি। আমরা যদি গতিবেগ কি v=m দূরত্ব বাই সময় t যদি ধরি, আমরা গতিবেগ v ভেলোসিটি গতিবেগ যদি আমার দূরত্ব d/t যদি হয়, তাহলে আমি এর সাথে এর গুণ, এর সাথে এর t সমান আবার এইভাবে লিখতে পারি d/v, অর্থাৎ দূরত্ব 100 বাই কত? বাই গতিবেগ। আবার গতিবেগ কিসে আছে? কিমি পার ঘন্টা। তাহলে কিমি পার ঘন্টা থেকে তাকে মিটার পার সেকেন্ড যদি করি, তাহলে কী করব? 5-18 দিয়ে আমি গুণ করে নেব। তাহলে এটা কী বার করছি আমি? সময়। ক্লিয়ার? দূরত্ব বাই গতিবেগ সমানই সময়। তাহলে গতিবেগটা কিসে ছিল? কিমি পার ঘন্টা, তাকে আমি 5-18 দিয়ে গুণ করলাম, তাহলে কী হয়ে যায় সেটা? মিটার পার সেকেন্ডে। তাহলে এটাকে যদি আমি কাটা 9-2-18, তাহলে কত হচ্ছে? এটা উপরে চলে যাবে। তাহলে 9 আচ্ছা, আমার কত মিটার দৌড়বে? তাহলে এটা কত হচ্ছে? 5। তাহলে 5-20 100, তাহলে 20 × 9 মানে 9×18 180 সেকেন্ড। 180 সেকেন্ড। তাহলে পুলিশের ওই 100 মিটার দৌড়তে 2 কিলোমিটার পার ঘন্টা বেগে 180 সেকেন্ড কিন্তু সময় লাগছে। তাহলে এই 180 সেকেন্ডে কিন্তু চোরটা কিন্তু আরও কিছুটা দূর এগিয়ে যাবে। তাহলে সে যদি 8 কিমি পার ঘন্টা বেগে যায়, তাহলে তার এত সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? এত সেকেন্ড মানে কত মিনিট বা কত ঘন্টা? আমি এটাকে তাহলে চোরের ক্ষেত্রে চোরের ক্ষেত্রে এত কিমি পার ঘন্টা, মানে একে যদি আমি মিটার পার সেকেন্ডে করি, তাহলে 8 × 5-18 দিয়ে গুণ করব। তাহলে এত মিটার পার সেকেন্ড গতিবেগে 180 সেকেন্ডে যায় কত দূরত্ব? গতিবেগের সাথে যদি সময় গুণ করি তাহলে আমরা কিন্তু দূরত্ব পেয়ে যাব। সে যায় বা সেকেন্ডে পথ যায়, এত সেকেন্ডে সে পথ যায়, কত পথ যায় না 2 × 5-18 × 180 মিটার। ক্লিয়ার? তাহলে 18 × 10 180, 5-8 40 আর 10 মানে 400 মিটার। খুব সহজ অঙ্ক। প্রথমে কী বার করলাম আমি? পুলিশের আপেক্ষিক গতিবেগ কেন বার করছি? কারণ পুলিশ কোনো একটাকে কী করছে না, ধাওয়া করছে, মানে কোনো একটা তার আগে যাচ্ছে, তার পেছনে তাকে অতিক্রম করার চেষ্টা করছে বা ধরার চেষ্টা করছে। তাহলে তার জন্যে আমি কি করছি? তার আপেক্ষিক গতিবেগ বার করলাম। আপেক্ষিক গতিবেগ কি না, বেশি যে গতিবেগটা তার থেকে কম যে গতিবেগ, সেই গতিবেগটা যেহেতু একই দিকে, দুটো গতিবেগ, চোরও একই দিকে দৌড়ছে, পুলিশ তার পেছনে দৌড়ছে, তাহলে আপেক্ষিক গতিবেগ কি? পুলিশের মাইনাস চোরের আপেক্ষিক গতিবেগ। তাহলে এই যে সময়ে
প্রাথমিক যে দূরত্ব ছিল তাদের মধ্যে, সেই দূরত্ব অতিক্রম করতে পুলিশের কত সময় লাগবে? 180 সেকেন্ড। তাহলে এই 180 সেকেন্ডে পুলিশ অতিক্রম করেছে, তাহলে এই 180 সেকেন্ড তো আবার চোরও সময় নিয়েছে, চোর তো আবার ওইখান থেকে 180 সেকেন্ড তো সময় নিয়েছে দৌড়ার জন্য। তাহলে ওই 180 সেকেন্ডে চোররা কত 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 যাচ্ছে? চোর যাচ্ছে কত? চোরের যে গতিবেগ, সেই গতিবেগে 180 সেকেন্ডে যদি সময় নেই, সেই গতিবেগে যায় 100 সেকেন্ডের সময়, তাহলে কত পথ যাবে? 180 সেকেন্ড সময় এসে কত পথ যাবে না, গতিবেগ ইন্টু সময় সমানেই দূরত্ব 400 মিটার। ক্লিয়ার? নেক্সট অঙ্কে কী দেওয়া আছে? একটা নদীর পাশে একটি রাস্তা আছে, একটা নদী আছে, তার পাশে একটা রাস্তা আছে। দুইজন বন্ধু এ স্থান থেকে চলা শুরু করে অন্য স্থান বিতে একটি মন্দিরের দিকে গেল, তারপর আবার এতে ফিরে এলো। তাদের মধ্যে একজন সাইকেলে ঘন্টায় 12 কিমি পার ঘন্টা বেগে, অন্যজন নৌকায় 10 কিমি পার ঘন্টা বেগে যায়। নদীর স্রোতের বেগ ঘন্টায় 4 কিমি হলে দুই বন্ধুর মধ্যে কে প্রথম এই স্থানে ফিরে আসবে? আচ্ছা, মানে একটা নদী আছে আর নদীর পাশে একটা রাস্তা আছে, একজনা নদীতে নৌকা বেয়ে যাচ্ছে, এখানে ধরো মন্দির আছে এইখানে, আর একজনা সাইকেলে যাচ্ছে। তো এইখানে অবধি গিয়ে আবার তারা আবার এইখানে ফিরে আসছে, তাহলে বলছে কে প্রথম ফিরে আসবে? সহজ কথায়, যার বেগ বেশি হবে সে আগে ফিরে আসবে, যে বেশি স্পিডে গিয়ে, যার স্পিডটা বেশি, স্পিড মানে এখানে বেগ, যে বেশি যার বেগ হবে সেই ফিরে আসবে। তাহলে আমরা কার বেগটা বেশি সেটা দেখব। যেহেতু এক স্থানে গিয়ে আবার ওই স্থানে ফিরে আসছে, তাহলে প্রত্যেকের আমরা কী বার করব? গড় যে বেগ, সেই বেগটা আমরা বার করব। ক্লিয়ার? গড় বেগ বার করব। তাহলে প্রথমে আমরা কি দেখব? সাইকেলে যে যাচ্ছে বন্ধুটা, সাইকেলে যাওয়া বন্ধুর গড় গতিবেগ, এটা একটা শর্ট ট্রিক আছে। কেউ যদি কোনো একটা বেগে যায়, কোনো একটা দূরত্ব, ধরো x কিমি পার ঘন্টা বেগে এইখান থেকে এই অবধি গেল, আবার যদি সে y কিমি পার ঘন্টা বেগে যদি এখান থেকে ফিরে আসে, তাহলে তার গড় গতিবেগ কি? 2xy বাই x প্লাস ওয়াই। ক্লিয়ার? যাওয়ার যা গতিবেগ আর আসার যা গতিবেগ যদি আলাদা হয় বা একই হয়, তার যে সূত্র 2xy বাই এক্স প্লাস ওয়াই। এবার যদি একই হয় তাহলে 2x ইন্টু এক্স, যদি এটাও এক্স হয় এটাও এক্স, 2x ইন্টু এক্স বাই এক্স প্লাস ওয়াই। ক্লিয়ার? তাহলে এখানে আমার সাইকেলে যাওয়া বন্ধুর গড় গতিবেগ বার করব। তাহলে কী সূত্র আমার? 2xy বাই এক্স প্লাস ওয়াই। তাহলে 2 ইন্টু 12 ইন্টু 12, যেহেতু গতিবেগ একই বেগে যাচ্ছে, একই বেগে 12 কিমি পার ঘন্টা বেগে গিয়ে আবার ওই 12 কিমি বেগে ফিরে আসছে, বাই 12 প্লাস 12। বোঝা গেছে? 2xy বাই এক্স প্লাস ওয়াই। কোনো একটা ব্যক্তি যদি কোনো এক জায়গা থেকে ওপর এক স্থানে যে x কিমি পার ঘন্টা বেগে যায়, ফিরে আসার সময় যদি সে y কিমি পার ঘন্টা বেগে ফিরে আসে ওই স্থানে, তাহলে গড় যে গতিবেগ তার সূত্র হলো 2xy বাই এক্স প্লাস ওয়াই। ক্লিয়ার? তাহলে সমান 2 ইন্টু 12 ইন্টু 12 বাই 12 12 24, 2 12 দুগুণে 24, 12। তাহলে তার গড় গতিবেগ কত? 12 কিমি পার ঘন্টা, যাওয়া এবং আসার গড় গতিবেগ। তাহলে ওই বন্ধুর যাওয়া আসার যে গড় গতিবেগ, যাওয়া এবং আসার এখানে লিখে দিচ্ছি, সাইকেলে যাওয়া বন্ধুর যাওয়া ও আসার গড় গতিবেগ, যাওয়া আসার গড় বেগে গতিবেগ হলো 12 কিমি পার ঘন্টা। ক্লিয়ার? এরপর আমরা কারবার করব যে বন্ধুটা নৌকাতে যাচ্ছে, নৌকাতে যাওয়ার যে, তাহলে নৌকাতে যে যাচ্ছে তাহলে নৌকার একটা নিজস্ব গতিবেগ আছে, আবার নৌকাটা কার উপর দিয়ে যাচ্ছে? একটা নদীতে যাচ্ছে, তাহলে নদীর যে স্রোত তারও একটা গতিবেগ আছে। আমরা আগের ক্লাসে শিখিয়েছি, স্রোতের অনুকূল প্রতিকূলের অঙ্কগুলো শিখিয়েছি, যে এই ধরনের অঙ্ক যদি করতে হয় তাহলে কিন্তু আমাদেরকে দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে নৌকার বেগ, একটা হচ্ছে স্রোতের বেগ। যদি ওই দুটো আমার দেওয়া থাকে তাহলে কিন্তু অঙ্কগুলো খুব ইজি। আমার দুটোই এখানে দেওয়া আছে। নৌকার বেগ দেওয়া আছে কত? 10 কিমি পার ঘন্টা, আর স্রোত মানে নদীটার বেগ হচ্ছে 4 কিমি পার ঘন্টা। এরপর স্রোত যেদিকে যায়, নৌকা যদি সেদিকে যায়, তাহলে সেটাকে বলা হয় স্রোতের অনুকূল। ক্লিয়ার? স্রোত যেদিকে যাচ্ছে, নৌকা যদি তার বিপরীত দিকে ফিরে আসে, তাহলে সেটাকে বলা হয় স্রোতের বিপরীত, মানে সেটাকে বলা হয় প্রতিকূল। তাহলে আমরা
কি বার করব আমরা এখানে? প্রথমে বার করব নৌকার স্রোতের অনুকূলে গতিবেগটা কত, মানে এ থেকে বি স্থানে যেতে যে গতিবেগটা, সেই গতিবেগটা কত সেটা অনুকূল। তাহলে নৌকার, এখানে তো দুটো গতিবেগ পাচ্ছি আমি, নৌকার ক্ষেত্রে দুটো গতিবেগ, একটা হচ্ছে অনুকূলে গতিবেগ, একটা হচ্ছে প্রতিকূলে গতিবেগ। ক্লিয়ার? তাহলে অনুকূলে গতিবেগ যদি কোনো একটা পায় আর প্রতিকূলে যদি গতিবেগ কোনো একটা পায়, তারপরে তাদের কী গতিবেগ করবো? গড় গতিবেগ। কী বার করবো? গড় গতিবেগ। তাহলে নৌকার স্রোতের অনুকূলে গতিবেগ কত কি জানি আমরা? যখন আমরা নৌকা স্রোত যেদিকে যায়, নৌকা যদি সেদিকে যায়, তাহলে অনুকূল সেটাকে বলে, তার গতিবেগ কী করে বার করি? নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ। তাহলে 10 + 4 কিমি পার ঘন্টা। ক্লিয়ার? আর একটা হচ্ছে নৌকার স্রোতের প্রতিকূলে গতিবেগটা কত হবে? 10 - 4। নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগটা আমরা বিয়োগ করব, সমান কত হচ্ছে এটা? 6 কিমি পার ঘন্টা। এটা কত? 14 কিমি পার ঘন্টা। এরপর তাহলে স্রোতের অনুকূলে একটা গতিবেগ পেলাম, স্রোতের প্রতিকূলে একটা গতিবেগ পেলাম। আমার কিন্তু গড় গতিবেগ বার করতে হবে। আমি এখনই শিখালাম যে কোনো একটা দূরত্ব গিয়ে, সে যেটাই হোক, স্রোতে অনুকূলে হোক প্রতিকূলে হোক বা এমনি রাস্তাতে হোক, কোনো একটা গতিবেগে গিয়ে যদি আবার কোনো একটা গতিবেগে ফিরে আসে, তাহলে গড় গতিবেগ যে সূত্র 2x × y/x + y। তাহলে এখানেও আমি নৌকার কী বার করব? গড় গতিবেগ বার করব। তাহলে নৌকার যাওয়া ও আসার, মানে স্রোতের অনুকূল ও প্রতিকূলে গড় যে গতিবেগ সমান কি? 2 × x y। এটা যদি x হয় তাহলে 2 × 14, 10 + 4 মানে 14 × y, 2xy/x + y মানে 14 + 6। তাহলে 2 × 14 × 6/10 আর 6, 14 আর 6 20, তাহলে 10। তাহলে 14 × 6, এটা গুণ করে দিই একেবারে, 14 4 × 24, 4 হলো 2, 4 × 4 আর 2 8, 84/10 মানে 8.4 কিমি পার ঘন্টা। তাহলে নৌকার আসা এবং যাওয়ার, অর্থাৎ স্রোতের অনুকূল ও প্রতিকূলের যে গড় গতিবেগ সেটা হলো 8.4 কিমি পার ঘন্টা। আর সাইকেলে যে বন্ধুটা যাচ্ছে সেই বন্ধুটার গড় গতিবেগ কত? 12 কিমি পার ঘন্টা। তাহলে যেহেতু সাইকেলে যাওয়া বন্ধুটির গতিবেগ বেশি, তাহলে এই বন্ধুটা এ থেকে বি স্থানে গিয়ে আবার বি থেকে এ স্থানে ফিরে আসতে কি কম সময় লাগবে? আমরা জানি যার গতিবেগ বেশি তার কম সময় লাগবে। তাহলে প্রশ্নে কি বলেছে আমার? কে এই স্থানে প্রথম ফিরে আসবে? তাহলে কোন বন্ধুটা? সাইকেলে যাওয়া বন্ধুটা। তাহলে সাইকেলে যাওয়া বন্ধু প্রথমে এ স্থানে ফিরে আসবে। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কি বলেছে? 44-এর অঙ্কটাতে 100 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের বিপরীত দিকে যাচ্ছে। ট্রেন দুটি একে অপরকে 8 সেকেন্ডে অতিক্রম করলো। একটা ট্রেন অন্য ট্রেনের থেকে দ্বিগুণ গতিবেগে যাত্রা করে থাকলে দ্রুত গতি সম্পূর্ণ যে ট্রেনটার গতিবেগ কত? খুব সহজ অঙ্ক। একটার গতিবেগ অন্যটার থেকে কি দ্বিগুণ। ক্লিয়ার? তাহলে কিছুই নেই, আমরা জানি গতিবেগের একটাই সূত্র, গতিবেগ সমান দূরত্ব/সময়। সেই অঙ্কতে আমরা করব। তার আগে আমি কিন্তু গতিবেগটা ধরি একটি ট্রেনের গতিবেগ x কিমি পার ঘন্টা আর অন্যটির গতিবেগ কত? অন্যটির গতিবেগ 2x কিমি পার ঘন্টা। ক্লিয়ার? দুটোর আমরা একটা যদি x হয় অন্যটা 2x, তাহলে দ্রুত গতি সম্পূর্ণ ট্রেন কোনটা? 2x। আমার গতিবেগের সূত্র, গতিবেগ সমান দূরত্ব/সময়। যেহেতু দুটো ট্রেন পরস্পরের বিপরীত দিকে আসছে, তাহলে আমরা এখানে কী বার করবো? সবসময় আপেক্ষিক গতিবেগ। কী গতিবেগ বার করব? আপেক্ষিক গতিবেগ। তাহলে আপেক্ষিক গতিবেগ যেহেতু বিপরীত দিকে গতিশীল, তাহলে কি হবে? বিপরীত দিকে যদি গতিশীল হয়, আপেক্ষিক গতি বার করার সময় বিপরীত দিকে, এখানে আমি শর্ট করে লিখে দিচ্ছি, বিপরীত দিকে গতিশীল
ট্রেনের আপেক্ষিক বেগ কত হবে? ট্রেন দুটোর গতিবেগের যোগফল। ট্রেনের ট্রেন দুটির বেগের যোগ। তাহলে সেই একই রকম করব আমি। তাহলে একটা ট্রেনের বেগ হচ্ছে এক্স, গতিবেগ এক্স, আর একটা ট্রেনের গতিবেগ হলো 2x। তাহলে গতিবেগ পেয়ে গেলাম। সেটা কিসে আছে? কিমি পার ঘন্টা। তাকে তাহলে আমি 5-18 দিয়ে গুণ করব, তাহলে মিটার পার সেকেন্ডে হয়ে যাবে, যেহেতু আমার দূরত্বটা কিসে আছে। একটা ট্রেন যখন আরেকটা ট্রেনকে অতিক্রম করে কোনো একটা সময়ে, তখন তারা কত দূরত্ব অতিক্রম করে? না, ট্রেন দুটোর যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্য অতিক্রম করে। একটা ট্রেন ধরো এইখানে, একটা ট্রেন এইখানে পরস্পর আছে, তাহলে কখন বলবো অতিক্রম করব? যখন একটা ট্রেন আর একটা ট্রেন এই পজিশনে থাকবে, এস শেষ আর এস শেষ। এই দূরত্ব করতে যে সময় সেটা হলো 8 সেকেন্ড, আর এই যে দূরত্ব টোটাল এটাই হলো ট্রেন দুটার মোট দূরত্ব। তাহলে তখন তাদের দূরত্ব কত হবে? ট্রেন দুটো যে দূরত্ব একে অপরকে অতিক্রম করা মানে ট্রেন দুটার মোট যে দূরত্ব সেই দূরত্ব। এই সময়ে কত দূরত্ব অতিক্রম করবে? এই সময় 8 সেকেন্ডে যে একে অপরকে অতিক্রম করছে সেটা কত দূরত্ব অতিক্রম করছে? ট্রেন দুটার যে মোট দৈর্ঘ্য। তাহলে ট্রেন দুটার মোট দৈর্ঘ্য হচ্ছে 100 প্লাস 100, দুটোর দৈর্ঘ্য কত? 100 করে, বাই কত সময়ে? 8 সেকেন্ডে। তাহলে করবো এবারে এক্স আর 2x সমান কত? 3x ইন্টু 5-18 সমানে 100 200 বাই 8। তাহলে এবার আমি এটাকে করব। তাহলে 8 25-এ 200, 318। তাহলে বা এক্স 5 ইন্টু এক্স মানে 5x বাই 6 সমান 25/1 কিছু নয় মানে। তাহলে এর সাথে এটা গুণ, এর সাথে গুণ, তাহলে 5x সমান 25 ইন্টু 6। তাহলে x সমান 25 ইন্টু 6/5, 5 25-এ 5 5-এ 25, 5 চোখ 30 কিমি পার। x সমান কী ধরেছি? একটা ট্রেনের গতিবেগ x কিমি পার ঘন্টা। তাহলে গতিশীল সম্পূর্ণ যে ট্রেনটা তার গতিবেগ কত? তাহলে দ্রুত গতিবেগ সম্পন্ন ট্রেনটির গতিবেগ কত? গতিবেগ সম্পূর্ণ ট্রেনটির গতিবেগ কত? 2x। তাহলে 2 ইন্টু 30 মানে 30 দুগুণে 60 কিমি পার ঘন্টা। একটা ট্রেন আর একটা ট্রেনকে যখন অতিক্রম করবে তখন তারা কত দূরত্ব অতিক্রম করবে? ট্রেন দুটোর যেটা দৈর্ঘ্য, আর ওই দৈর্ঘ্যটা অতিক্রম করতে যে সময় লাগবে সেই সময়টাই দেবো এখানে। আর গতিবেগটা কী হবে সবসময়? তখন আপেক্ষিক গতিবেগ যদি একই দিকে গতিশীল হয় তখন বেগ দুটোর বিয়োগ, যদি বিপরীত দিকে গতিশীল হয় তখন বেগ দুটোর যোগ। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কী আছে? নেক্সট অঙ্ক, ঘন্টায় 50 কিমি বেগে ধাবমান একটা ট্রেনে বসে থাকা এক ব্যক্তি দেখল বিপরীত দিক থেকে আসা একটি মালগাড়ির ট্রেন তাকে 9 সেকেন্ডে অতিক্রম করলো। মালগাড়িটির দৈর্ঘ্য 280 মিটার হলে তার গতিবেগ কত? এখানে একটু কিন্তু মন দিয়ে বুঝতে হবে। এখানে ট্রেনের ভিতরে যাত্রীটা বসে আছে, ক্লিয়ার? তার মানে মালগাড়িটা যাত্রীটাকে অতিক্রম করতে, তাহলে মালগাড়ি সাপেক্ষে কোনো গাছ বা কোনো ব্যক্তিকে অতিক্রম করা মানে মালগাড়িটি নিজের দৈর্ঘ্যই অতিক্রম করা। ক্লিয়ার? মালগাড়িটি নিজের দৈর্ঘ্যই অতিক্রম করা, কিন্তু যাত্রীটি যেহেতু ট্রেনের ভিতরে আছে তাহলে যাত্রীটির গতিবেগ কত হবে? ট্রেনের যা গতিবেগ, কারণ ট্রেনটি 50 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে, তাহলে যাত্রীটারও গতিবেগ কিন্তু 50 কিমি পার ঘন্টা। তাহলে আপেক্ষিক গতিবেগটা কত হবে? যাত্রীটির গতিবেগ মানে যাত্রীটি যে ট্রেনে বসে আছে সেই ট্রেনের গতিবেগ প্লাস মালগাড়িটির গতিবেগ। ক্লিয়ার? কিন্তু দূরত্বটা কত হবে? যেহেতু ট্রেনটাকে অতিক্রম করছে বলছে না, যাত্রীটাকে অতিক্রম করতে, তাহলে যাত্রীটাকে অতিক্রম করতে যে সময় লাগে সেই সময়ে মালগাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে? মালগাড়িটির যে দৈর্ঘ্য। যাত্রীটাকে অতিক্রম করা মানে মালগাড়িটির নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করা। ক্লিয়ার? তাহলে আমি এখানে প্রথমে কি করব? আপেক্ষিক বেগ বার করব। ক্লিয়ার? তার আগে আমি ধরে নেব কার বেগ বার করতে বলেছে? মালগাড়ির। তাহলে ধরি মাল ট্রেনের গতিবেগ হচ্ছে x কিমি পার ঘন্টা। ক্লিয়ার? x কিমি
পার ঘন্টা, এক্স কিমি পার ঘন্টা, এটা ধরে নেয়। তাহলে আপেক্ষিক গতিবেগ কত হবে? যেহেতু বিপরীত দিকে ধাবমান, তাহলে ট্রেন দুটোর গতিবেগের যোগফল, তাহলে একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে 50। ক্লিয়ার? তাহলে আপেক্ষিক বেগ যদি এটা হয়, তাহলে আপেক্ষিক বেগ কিমি পার ঘন্টা আছে, তাকে মিটার পার সেকেন্ড 5/18 দিয়ে গুণ করলাম, তাহলে গতিবেগ সমানে এটাকে 5/18 কনভার্ট করার জন্য মিটার পার সেকেন্ড থেকে কি কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে, তাহলে গতিবেগ সমান দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব কত আমার 280 বাই সময়, সময়টা কত 9 সেকেন্ডে অতিক্রম করছে। ক্লিয়ার? তাহলে 9 2 18। তাহলে এবার আমি করব, সমানের কোনো এক সাইডে, সমানের দু সাইডে দুটো যদি ভগ্নাংশ থাকে, তাহলে তাদের হরগুলো কিন্তু আমার কিসে থাকে? ভাগে থাকে। সমানের দু সাইডে দুটো, মানে ধরো এক্স বাই ওয়াই সমানে ধরো জেড বাই বি, এরকম কিছু আকারে আছে। তাহলে যদি দুটো ভগ্নাংশ থাকে, তাহলে হরগুলো কিন্তু এধারের যে হর আর এধারের যে হর, তারা কিন্তু সাথে কিছু থাকে, ভাগে থাকে। তাহলে কাটাকুটি আমার যায়, তাহলে সেই জন্যে আমি কাটলাম 9 2 18। যদি কিন্তু এইভাবে আকারে থাকে, ধরো বি প্লাস সি সমান এধারে সি প্লাস ডি আছে, তাহলে কিন্তু হবে না। এখানে কিন্তু দুটো ভগ্নাংশ আছে, তাহলে কিন্তু কাটাকুটি যাবে না। যদি সমানের দু সাইডে একটি করে ভগ্নাংশ থাকে, তাহলে কিন্তু কাটা যাবে এই আকারে। এখানে কিন্তু একটি নেই, এখানে কিন্তু দুটো ভগ্নাংশ যোগে আছে, তাহলে এর সাথে এরকম ডাইরেক্ট কাটা যাবে না। ক্লিয়ার? তাহলে এবার আমি এটা করব, 5x প্লাস 5 25, 5 5 25 0, এর সাথে এটা গুণ, এটা গুণ করলাম, এর সাথে এটা গুণ 56, 28 2 56। তাহলে 5x সমান 5 6 0 আর 2 5 0। তাহলে বা 5x সমান কত হবে? 0 1 310। তাহলে x সমান হচ্ছে 310 বাই 5, 5 6 30, 1 10, 6 দুগুণে 5 দুগুণে 10। তাহলে x সমান কত? 62 কিমি পার ঘন্টা। x সমান হচ্ছে 62 কিমি পার ঘন্টা। তাহলে মালগাড়িটির গতিবেগ কত? 62 কিমি পার ঘন্টা। বারবার বলছি, এখানে কিন্তু মালগাড়িটি কিন্তু ওই ট্রেনটাকে কিন্তু অতিক্রম করছে না, ওই ট্রেনে বসে থাকা ব্যক্তিটাকে অতিক্রম করছে। ওই জন্যেই মালগাড়িটি কত সেকেন্ডে, 9 সেকেন্ডে কত দূরত্ব যাবে? মালগাড়ি আর দূরত্ব, সেই জন্যই মালগাড়ির দূরত্ব বাই মালগাড়ি ওই সময় ব্যক্তিটিকে যে সময় অতিক্রম করছে সেই সময় সমানেই গতিবেগ। গতিবেগটা কি? আপেক্ষিক গতিবেগ। ট্রেনটিতে যেহেতু ব্যক্তিটা বসে আছে, তাহলে ট্রেনটির যা গতিবেগ ব্যক্তিটার গতিবেগ সেম, তাহলে ট্রেনটির গতিবেগ, তাহলে ব্যক্তিটার গতিবেগ এখানে ধরবো, তাহলে ওই গতিবেগ প্লাস এই গতিবেগ, সেটাই আপেক্ষিক গতিবেগ। তাকে 5/18 দিয়ে গুণ করলাম মিটার পার সেকেন্ড, এটা কনভার্ট করার জন্য, এটা কিন্তু কিছু না, এটা কনভার্ট করার জন্য কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড করার জন্য। তাহলে গতিবেগ সমান দূরত্ব বাই সময়, সেই করে কাটাকুটি করে যেটা হলো সেটাই হলো আমার অ্যান্সার, 62 কিমি পার ঘন্টা। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। কি বলেছে? 46 অঙ্ক, সোনা জলের থেকে 19 গুণ ভারী ও তামা জলের চেয়ে 9 গুণ ভারী। ধাতু দুটি কি অনুপাতে মেশালে সংকর ধাতুটি জলের চেয়ে 15 গুণ ভারী হবে? আচ্ছা, সোনা জলের চেয়ে 19 গুণ ভারী, মানে সোনা জল যদি 1 হয়, তাহলে সোনা হবে 1 কেজি। যদি হয়, তাহলে সোনা হবে কত আমার? 19 কেজি। ঠিক একই রকম তামা জলের চেয়ে 9 গুণ ভারী, মানে জল যদি 1 কেজি হয়, তামা হবে কত আমার? 9 কেজি। ধাতু দুটি, এই ধাতু দুটাকে কি অনুপাতে মেশালে আমার যে সংকর ধাতুটা হবে, সেইখানে যে সংকর ধাতুটা মানে সোনা আর তামা নিয়ে যে সংকর ধাতুটা, সেটা জলের চেয়ে 15 গুণ ভারী। মানে জল যদি এক হয়, তাহলে আমার সংকর ধাতুটা, মেশানো ধাতুটা হবে 15 গুণ। কিছুই নেই, খুব সহজ। এটা একটা শর্ট ট্রিক আছে। এখানে সোনা লিখবে, কি অনুপাতে বলেছে, এখানে তামা লিখবে। যেহেতু একই জিনিসের সাপেক্ষে, মানে জলের সাপেক্ষে যেহেতু মানে কম্পেয়ার করছে ভারীটা, তাহলে জলটাকে তুমি বাদ দেবে, যে এদের যে পরিমাণটা সেই পরিমাণটা লিখবো। সোনাটা জলের চেয়ে 19 গুণ ভারী, মানে জলটাকে যদি আমি 1 ভাবি, তাহলে সোনাটা হচ্ছে 19, তাহলে সোনাটাকে আমি 19-এ লিখলাম, 19-এর সোনার যে পরিমাণটা সেটা লিখব, তামারও পরিমাণটা লিখলাম 9। সেই দুটোকে মিশিয়ে কত করা হচ্ছে? 15। এরপরে এই দুটোকে এই বিয়োগ আর বিয়োগ করলে যেটা হবে, তাহলে 15 বড়, সবসময় বড় থেকে ছোটো হবে। 15 থেকে 9 বিয়োগ করলে 6, আর 19 থেকে 15 বিয়োগ করলে 4। তাহলে 6:4, মানে 3:, যদি লঘিষ্ঠ আকার প্রকাশ করি, তাহলে 6:4, মানে 2 দিকে কাটলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 3:2। 3:2। আমি এটাকে সোনার পরিমাণটাকে সোনায় লিখলাম, তামার পরিমাণে তামা। এদের মিশ্রটা কত হচ্ছে? 15। এদের মিশ্রটা কত পরিমাণটা হচ্ছে? 15 গুণ।
জলের চেয়ে, যেহেতু একই জিনিসের সাপেক্ষে সেজন্য 15টা লিখলাম, মিশ্রটা হচ্ছে 15। এবারে এর সাথে এর বিয়োগ, এর সাথে এর বিয়োগ, যেটা অ্যান্সার হবে বিয়োগ করে যেটা পদটা হবে, এই বিয়োগ করে যেটা পদটা হবে তাদের যে মাঝে অনুপাত দিলে যে অনুপাতটা হবে সেটাই হলো অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কী বলেছে 47 অঙ্কে, কিছু পরিমাণ অর্থ নির্দিষ্ট সরল সুদের হারে 3 বছরের জন্য জমা রাখা হয়েছিল। কত সুদের হারে সেটা কিন্তু বলা নেই, 3 বছরের জন্য রাখা হয়েছিল, কত টাকা সেটাও বলা নেই। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে 3 বছর পরে কিছু টাকা রেখেছিল সুদের হারে, কিছু একটা পেয়েছে সে। ক্লিয়ার? কত পেয়েছে, কী রেখেছে সেটা জানা নেই, কিন্তু কিছু একটা পেয়েছে, কিছু একটা পরিমাণ রাখার জন্য কিছু একটা সুদের হারে কিছু পরিমাণ সুদ পেয়েছে। যদি বলছে 2% বেশি, তাহলে যা পেয়েছে আর যা সুদের হার দিয়েছে তার জন্যে যা সুদ পেয়েছে তার থেকে যদি সুদের হার যা ছিল তার থেকে যদি আর 2% বেশি সুদের হার দিত, মানে সুদের হার যদি বেশি হতো, তাহলে বলছে 360 টাকা বেশি সুদ পেত। তার মানে কি, যা পেয়েছে ওটা ভুলে যাও। 2% যদি যা আসল, সেই আসলের উপর যদি আরও 2% বেশি সুদটা হতো, তাহলে সে 360 টাকা, মানে 2% সুদের জন্যেই তো 360 টাকাটা বেশি পাওয়া যেত। যা সুদ পেত সেটা পেয়েছে, সেটা আমি ভুলে যাচ্ছি। 3 বছরে যদি যা সুদ দিয়েছে তার থেকে যদি আর 2% বেশি সুদ, মানে সুদের হারটা যদি হতো, তাহলে সে সুদ যা পেয়েছে তার থেকে আবার 360 টাকা বেশি সুদ পেত। তার মানে কি, এই যে আসল জমা রেখেছে সেই আসলের উপর 3 বছরে যদি 3 বছরে 2% যদি সুদ দেয়, তাহলে তার কত টাকা হবে, 360 টাকা। এই কথাটা হচ্ছে ক্লিয়ার, আর কিচ্ছু না। যা দেওয়া আছে মানে কথাটা যা দেওয়া আছে সেই কথাটার মানে একটাই, 3 বছরে যদি আরও তাকে 2% সুদ দেয়, 2% হারে সুদ দেয়, তাহলে সে ওই টাকার উপরে 360 টাকা সুদ পাবে। বাস, ক্লিয়ার? তাহলে আমি শুধু ধরে নেব, ধরি আসল সমান পি। তাহলে আমরা কি জানি, সুদ আই সমান সুদ সমান PTR/100। তাহলে সুদটা কত আমার, 360। পি বার করব, সময়টা কত, 3 বছর, সুদের হার কত, সুদের হারে 2% সুদের হারে সে 2% যদি আরও দিত, তাহলে বোঝা আর 360 টাকা বেশি পেত। মানে 2% দেওয়ার জন্য তো 360 টাকা, তার মানে 2% পি এর উপর 2% সুদটাই 360 টাকা 3 বছরে। তাহলে বাই 100, কিছু নয় মানে নিচে 1, কিছু নয় মানে নিচে 1। তাহলে এবার এর সাথে এটা গুণ, এর সাথে এটা গুণ, তাহলে পি ইন্টু এর সাথে এটা গুণ করলে পি ইন্টু 3 ইন্টু 2 সমানে 100 ইন্টু 360। তাহলে পি সমান কত হবে, 100 ইন্টু 360/3 ইন্টু 2। ক্লিয়ার? 3 নিয়ে 3 একে 3, 3 দুগুণে 6, 120, আরও 2 দিয়ে 6, 6 দুগুণে 12, 0। তাহলে 100 ইন্টু 60 মানে কত, 6 একে 6 আর 3টা 0, এত টাকা। বারবার বলছি একটা কথায়, কত টাকা রেখেছে, কত সুদের হারে দিচ্ছে, 3 বছরের জন্য কত সুদ পাচ্ছে সেটা আমার জানার দরকার নাই। যা সুদ পেয়েছে তার থেকে আরও 360 টাকা বেশি সুদ পেত যদি যা সুদের হার ছিল তার থেকে 2% সুদের হার যদি বেশি হয়। তার মানে কি, 2% সুদের হারের জন্যই তো 360 টাকাটা পাচ্ছে 3 বছরের জন্যে। ক্লিয়ার? যা অর্থ জমা রেখেছে সেই অর্থের উপর, সেই আসলের উপর 3 বছরে যদি সে আরও 2% ব্যাংক বা যেই হোক যে দিচ্ছে, সে 2% যদি সুদ বেশি দিত, তাহলে সে 360 টাকা সুদ আরও বেশি পেত। মানে 2% সুদটাই তো, 2% সুদের হারের পরিমাণটাই তো 360 টাকা। ক্লিয়ার? তাহলে সেটাই বার করলাম, সুদ সমান PTR/100, সুদ মানে 360 সমান পি মানে আসলটা ধরলাম, টি মানে সময় 3 বছর, আর 2% হারে বাই 100, যা বেরোলো সেটাই হলো অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট অঙ্ক 48 কী দেওয়া আছে, 12,000 টাকা চক্রবৃদ্ধি সুদে জমা রেখে 5 বছরে টাকাটা দ্বিগুণ হয়, 20 বছর পরে কত টাকা হবে? তাহলে আমরা চক্রবৃদ্ধি সে সুদ, এই চক্রবৃদ্ধি সুদের আমরা কি সূত্র জানি, সমূল চক্রবৃদ্ধি, সেইটা কত হবে, যে চক্রবৃদ্ধি সুদের যে সূত্র কি জানি, P ইন্টু 1 + R/100⁴ ক্লিয়ার? এখানে পি মানে কত, পি মানে হচ্ছে 12,000 টাকা, এন মানে কত, 5 বছর, সুদের হার আর সমান কত সেটা কিন্তু দেওয়া নেই, দরকার নেই। তাহলে আর সমান, আমি এটাকে আরেই ধরে নিলাম, সুদের হারটাকে আরেই ধরে নিলাম, ঠিক আছে। তাহলে আমার কত হবে, এটা যদি বসিয়ে দিই তাহলে 12,000 ইন্টু 1 + R/100⁴ এন মানে 5। ক্লিয়ার? এন মানে 5, এত টাকা। এটা কি, এই টাকাটা কি হচ্ছে আমার,
এই টাকাটাই কত আমার, এই টাকাটাই হচ্ছে আমার কত না দ্বিগুণ, মানে যে টাকা জমায় তার দ্বিগুণ, তার মানে এটাই হচ্ছে 24,000 টাকা। ক্লিয়ার? এটাই হলো আমার 24,000 টাকা। তাহলে কি করবো এবারে, তাহলে 1 + r/100⁵ সমানে কত 24,000/12,000। এটাকে যারা নিয়ে চলে গেলাম, আমার সূত্রতে যে বার করি সেটা কি সমূল চক্রবৃদ্ধি, তাহলে সেটাই তো 12,000 টাকা যদি আমি চক্রবৃদ্ধি সূত্রে 5 বছর রাখি সেটাই কত হয় 24,000 টাকা, তাহলে এটাই 24,000 টাকা। তাহলে 2 দিয়ে কাটলে 2, তাহলে 1 + r/100⁴ সমানে কত 2। ক্লিয়ার? এই অবধি কী বলেছে তাহলে? এরপর আমার কি বলেছে যে 20 বছরে ওই টাকাটা কত হবে। তাহলে 20 বছরের জন্য যদি করি আমি, তাহলে 12,000 টাকার কত 8% হারে 20 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে, 20 বছরের চক্রবৃদ্ধি সুদ কত, সে একই রকম আমার P×1+, তাহলে P মানে 12,000 টাকায় 1 + r/100, সুদের হারটা ওইটাই আছে, একটু ইন্টু 20 বছরে। তাহলে আমি এটা বার করব, তাহলে 12,000, এটাকে যদি সেকেন্ড ব্র্যাকেট দিই তাহলে 1 + r/100, 20 আছে, এই 20টাকে আমি ভেঙে লিখছি 5 × 4 ভেঙে লিখলাম সূচকের নিয়ম অনুযায়ী। তাহলে 12,000 1 + r/100, এটাকে 5, এটাকে আমি আরোটা ব্র্যাকেটে লিখলাম, এভাবে লিখতে পারি সূচকের নিয়ম অনুযায়ী। তাহলে 12,000, এই মানটা কত 1 + r/100⁵, এই মানটা কত আমার 2। আগে আমরা পেয়েছি 5 বছরের যে মান, সে মানটা কত পেয়েছি 1 + r/100⁵, এই মানটা কত 2। তাহলে এখান থেকে আমি 2 বসিয়ে দেবো। ক্লিয়ার? এই মানটা কত আমি 2, তাহলে এটা 2 বসিয়ে দেবো। তাহলে এই অবধি মানটা হলো 2, তার 2⁴। তাহলে 12,000 × 2⁴ মানে কত, 2কে 4 বার গুণ, তার মানে 16। তাহলে 12,000কে 16 দিয়ে গুণ করো, 16 দুগুণে 32, 2 হাতে রইল 3, 16কে 16 আর 3 19, আর 1 2 3টে 0, এত টাকা। তাহলে 20 বছরে কত হবে 19,000, 1,92,000, 1,92,000। অসুবিধা হলে কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই জানাও। নেক্সট অঙ্ক কী বলেছে, নেক্সট অঙ্কে একটা ফাঁপা গোলকের বহির্ব্যাসার্ধ ও অন্তঃব্যাসার্ধ 8 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার। ফাঁপা গোলক, একটা ফাঁপা গোলক যার বহির্ব্যাসার্ধ অন্তঃব্যাসার্ধ, বহির্ব্যাসার্ধ মানে এইখান থেকে এটা, আর অন্তঃব্যাসার্ধ মানে এটা মাঝটা ফাঁপা আছে, পুরু আছে, সেই পুরুর বাইরের দিকটা আর মাঝের দিকটা। বহির্ব্যাসার্ধ অন্তঃব্যাসার্ধ হচ্ছে ব্যাসার্ধ দেওয়া আছে এত এত, এটিকে গলিয়ে একটা চোঙ করা হলো। তার মানে কি, কোনো একটা জিনিসকে থেকে যখন কোনো একটা জিনিস করানো হয় তখন তার যে আয়তন আর ওর যে আয়তন কিন্তু একই হয়। ক্লিয়ার? কারণ ওই আয়তনটাকেই আমি গলিয়ে ওই আয়তনটা করছি, তার মানে গোলকের যে আয়তন চোঙেরও সেম আয়তন। তাহলে চোঙটিকে যদি গলিয়ে চোঙ করা হয় তাহলে ভূমির ব্যাস 8 সেন্টিমিটার। চোঙ আমার এইটা চোঙ। ক্লিয়ার? চোঙ, এটা হচ্ছে চোঙ। তাহলে এর যে ভূমির ব্যাস এটা হলো 8 তৈরি করা হলো। তাহলে চোঙটির উচ্চতা, তাহলে একটা চোঙের উচ্চতা আছে। তাহলে ফাঁপা গোলকের যে আয়তনের সূত্র সেটা হলো ফাঁপা গোলকের আয়তন সমান 4/3 পাই বড় আর কিউ মাইনাস ছোট আর কিউ। বড় আর কিউ মানে বহির্ব্যাসার্ধ, ছোট আর কিউ মানে অন্তঃব্যাসার্ধ। ক্লিয়ার? ভিতরের ব্যাসার্ধ। তাহলে এখানে হবে 4/3 পাই বড় আর কিউব, আর মানে ব্যাসার্ধ, তাহলে বড় আর মানে কত 8, তাহলে 8-এর কিউব মাইনাস 4-এর কিউব। আয়তনের একক কি সবসময় ঘন, আর এককটা যে একক থাকবে ঘন একক, তাহলে ঘন এখানে সেমি, ঘন সেমি। এই গোলকটাকে গলিয়ে আমি কি করছি চোঙ বানাচ্ছি, যে চোঙটার ব্যাস দিয়ে আছে 8 সেন্টিমিটার, মানে চোঙটা তাহলে ব্যাসার্ধ কত, চোঙের ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ সমান 8/2, কারণ আমরা ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাই, তাহলে 4 সেমি। ধরি চোঙটির উচ্চতা এই সেমি, উচ্চতা বার করতে বলেছি। তাহলে চোঙটির আয়তন কত হবে, চোঙটির আয়তন কত হবে
আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর মানে কত, 4 স্কোয়ার, এইচ এইচ বার করবো, এত সেমি। যেহেতু আয়তন তাহলে ঘন সেমি। এই যে আমার গোলকটাকে গলিয়ে আমি চোঙ বানালাম, তাহলে এই গোলকের আয়তন সমানে চোঙের আয়তন। তাহলে অতএব 4/3 পাই 8 কিউব মাইনাস ছোটো 8 কিউব মাইনাস 4 কিউব সমানে পাই ইন্টু 4 স্কোয়ার ইন্টু এইচ। এটাকে ক্যালকুলেশন করলেই যে উত্তর সেটাই হলো এইচ বার করব, তাহলে কিন্তু আমার বেরিয়ে যাবে। তাহলে এইচ সমান কি হবে, যদি এইচটাকে ধারে রাখি, এইগুলোকে সব নিয়ে যায়, তাহলে কি হবে আমার 4 ইন্টু পাই ইন্টু এখানে উপরে রয়েছে 8 কিউব মাইনাস 4 কিউব, এইগুলো সব নিচে আসবে। এটার 3 আছে, আর কি আছে, 3 আছে, এটার পাই চলে আসবে আর 4 স্কোয়ার চলে আসবে। ক্লিয়ার? তাহলে সমান পাই পাই কাটা গেল, তাহলে 4 স্কোয়ার মানে 4 ইন্টু 4, তাহলে 4 ইন্টু 8 কিউব মাইনাস 4 কিউব, এটা পড়ে থাকবে, বাই 4 ইন্টু 4 ইন্টু 3, এটা 4 4 কাটা গেল। তাহলে আমার এখান থেকে করছি আমি দুজনের কাছ থেকে যদি একটা করে 4 আমি কমন নিয়ে নিই, তাহলে যদি 4 কমন নিই বাইরে থেকে, তাহলে ইয়ার কি পড়ে থাকবে, 8 মানে কি 4 গুণিত 2 তার হোল কিউ। ক্লিয়ার? 8 মানে কি 4 গুণিত, তাহলে 4 কিউটা যদি আমি বাদ দিই, তাহলে এর 2 কিউ পড়ে থাকবে আর এর 1 কিউ পড়ে থাকবে। আর 8 মানে কি 4 মানে কি 4 গুণিত 1, তাহলে 4 কিউ যদি বাদ যায় তাহলে এটা পড়ে থাকবে, তাহলে 3 ইন্টু 4, একটা 4, এখানে 4 স্কোয়ার পড়ে থাকবে। তাহলে কত হচ্ছে, 4 স্কোয়ার মানে 4 4 16, আর 2 কিউব মানে 8 মাইনাস 1 বাই 3 সমান 16 ইন্টু 4 স্কোয়ার মানে 16, 16 ইন্টু 8 থেকে 7 বাই 3, তাহলে কত হচ্ছে, 6 7 42, 2 তাহলে 4, 7 কে 7 4 11 বাই 3 সমান 3 দীর্ঘা 9, 3 দীর্ঘা 9, 2 22, 3 7 21, এত সেমি। 37.13 সেমি, এটা অ্যান্সার। ক্লিয়ার? যদি কোনো অসুবিধা থাকে বুঝতে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। আজও অবধি, নেক্সট পরের দিন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো, যাতে আরও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে নতুন নতুন যারা এই চ্যানেলে প্রথম তারা আবার নতুন নতুন ভিডিও পেতে পারো। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। ধন্যবাদ।